সরকারি মোড়াপাড়া কলেজের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি সৌমেন কুমার, তোমাদের আর্থিক হিসাব বিজ্ঞান বিষয়টা পড়িয়ে থাকি। আজকেও আমি 2016 সালের প্রশ্ন সমাধান করব। 5 নম্বর প্রশ্নটা দেখো, ইরিকা মেন্ডেন্স রেকর্ডেড দ্য ফলোয়িং ট্রানজ্যাকশনস ডিউরিং দ্য মান্থ অফ মার্চ 2015 সালের মার্চ মাসের কিছু ট্রানজ্যাকশনস অর্থাৎ লেনদেন দেওয়া আছে। দেখো কোন কোম্পানি না তো, এখানে একজন ব্যক্তির দেওয়া আছে তথ্য, ইরিকা মেন্ডেজ। দেখো কী দেওয়া রয়েছে, মার্চ মাসের 5 তারিখে দেখো জাবেদা করে দেওয়া রয়েছে ক্যাশ টাকা ডেবিট, রেন্ট রেভিনিউ ক্রেডিট 3000 টাকা দেওয়া রয়েছে। 15 তারিখে মার্চ মাসের দেখো রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ টাকা ক্রেডিট 600 টাকা। এবং 30 তারিখ রয়েছে স্যালারিজ এক্সপেন্স ডেবিট এবং ক্যাশ টাকা ক্রেডিট 300 টাকা। দেখো ডেবিট ক্রেডিট লেখা লাগে না, যদি তুমি এভাবে ঠিক একটু ক্রস করে লেখো। দেখো রেন্টটা একটু বামে, ক্যাশটা একটু ডানে, স্যালারিজ এক্সপেন্স একটু বামে, ক্যাশটা ডানে, এভাবে ক্রস করে লিখলে ডেবিট ক্রেডিট পাশে লেখা লাগে না, আর ডেবিট ক্রেডিট ঘরে টাকা তো বসাচ্ছই। দেখো তো প্রশ্ন কী রয়েছে, পোস্ট দ্য এন্ট্রিজ টু দ্য ক্যাশ টি অ্যাকাউন্ট। টি অ্যাকাউন্ট তো জানো, একটা চলমান জের স্টক আছে, আর একটা হচ্ছে টি অ্যাকাউন্ট। টি অ্যাকাউন্টটা হচ্ছে পুরাতন কালের অ্যাকাউন্ট যেটা অফ দ্য জেনারেল লেজার, সাধারণ খতিয়ান করতে হবে টি অ্যাকাউন্টে, টু ডিটারমাইন দ্য এন্ডিং ব্যালেন্স ইন ক্যাশ। শুধু এই ক্যাশ টাকার এন্ডিং ব্যালেন্স করতে হবে। কিসের করতে হবে? সমাপনী ব্যালেন্স বের করতে হবে ক্যাশ টাকার। দেখো এখানেও ক্যাশ আছে, এখানেও ক্যাশ আছে, এখানে ক্যাশ ডেবিট, এখানে ক্রেডিট, এখানে ক্রেডিট। এই যে ডেবিট এবং ক্রেডিটের যে ক্যাশ টাকাগুলো আছে, সেই টাকাগুলোর এন্ডিং ব্যালেন্স বের করতে হবে টি অ্যাকাউন্টের মাধ্যমে সাধারণ লেজারে। দ্য বিগিনিং ব্যালেন্স ইন ক্যাশ মার্চ, বিগিনিং কিছু ব্যালেন্স অর্থাৎ বছরের শুরুতেই যে টাকাটা থাকে, দেখো মার্চ মাসে সেই টাকাটা রয়েছে 1600 টাকা। এই 1600 টাকা নিয়ে তোমার এই বাকি টাকাগুলো যোগ বিয়োগ করে তোমার ব্যালেন্স বের করতে হবে কিসের? ক্যাশ টাকার টি অ্যাকাউন্টে বের করতে হবে। তাহলে দেখো প্রথমে ব্যক্তির নাম লেখো ইরিকা মেন্ডেন্স, যেটা যদি কোম্পানির নাম থাকে কোম্পানির নাম লিখবা, ব্যক্তির নাম থাকলে ব্যক্তির নাম লিখবা। এভাবে জেনারেল লেজার করতে বলেছে, সে জেনারেল লেজার লিখতে হবে, যে জিনিসটা করতে বলে সেটা মাঝে লিখতে হয়। আর ক্যাশ টাকার উপরে আমাদের টি অ্যাকাউন্টে করতে হবে। তার টি অ্যাকাউন্টে এই যে এরকম মাঝ দিয়ে দাগ থাকে, আর এই পাশ দিয়ে দাগ থাকে, অর্থাৎ টি শার্টের মতন দেখতে, দিয়ে উভয় পাশে সমান ঘর হয়, 4টে 8টা ঘর হয়। বাম পাশে ডেবিট থাকে, ডান পাশে ক্রেডিট থাকে। ডেট থাকে উভয় পাশে, এই যে মাঝ দিয়ে দাগ, এটা টি শার্টের মতন এই দাগটা মাঝে, এই জন্য এটা বলা হয় টি শক বলা হয়। তবে এই তারিখ, এখানেও তারিখ, এখানে অ্যাকাউন্টস টাইটেল, এখানে এই অ্যাকাউন্টস টাইটেল, রেফারেন্স এই সেই রেফারেন্স, আর এই টাকা অর্থাৎ উভয় পাশে একই বিষয়, ডেবিট ক্রেডিট, মাঝ দিয়ে দাগ থাকার কারণে টি শক। ওকে, এবার আসো ক্যাশ টাকার ব্যালেন্স করতে বলেছে, অন্য টাকারগুলো ব্যালেন্স করতে বলেনি, তাহলে শুধু একটাই করব, ক্যাশ লিখে রাখলাম। ক্যাশের অপোজিটে দেখো তো এখানে কী আছে, রেন্ট রেভিনিউ। তা প্রথমেই তো ব্যালেন্স ছিল, সেই ব্যালেন্সটা লিখে নাও, ব্যালেন্স বিডি আকারে। এই যে 1 তারিখে ব্যালেন্স বিডি লিখাও, 1600 টাকা, এটা ব্যালেন্স দিয়ে শুরু হয়েছে, ব্যালেন্স বিডি। আর ক্যাশ টাকা তো ডেবিট ব্যালেন্স হয়, জানোই তো নাকি? ক্যাশ টাকা সম্পদে ডেবিট ব্যালেন্স হয়, এই ডেবিট ব্যালেন্স 1600 এগুলো লিখলাম। এবার দেখো এখানে ক্যাশে আসো, ক্যাশ কিন্তু এখানে ডেবিট, অপোজিটে কী আছে? রেন্ট রেভিনিউ। তাহলে রেন্ট রেভিনিউ লিখতে হবে 5 তারিখের, দিয়ে 3000 টাকা ডেবিট। এখানে যেহেতু ডেবিটে ক্যাশ টাকা, তাহলে ডেবিটের ঘরে টাকাটা বসবে, কিন্তু অপোজিটে কী থাকে? রেন্ট রেভিনিউ, এই অপোজিটে রেন্ট রেভিনিউ লিখলাম। ঠিক আছে, এবার এখানে দেখো ক্যাশ টাকা ক্রেডিট, তাহলে ক্রেডিট অংশে চলে আসো। কিন্তু ক্যাশ টাকা ক্রেডিটে ঠিক আছে, অপোজিটে কী আছে? রেন্ট এক্সপেন্স আছে, রেন্ট এক্সপেন্সেস লিখলাম, লিখে দেখো 600 টাকা দিয়ে দিলাম। পরের ঘরে আসো, দেখো ক্যাশ, এটাও ক্রেডিট, তাহলে ক্রেডিট পাশে চলে আসো, এই যে ক্রেডিট পাশ। ঠিক আছে, এখানে অপোজিটে কী আছে? স্যালারিজ এক্সপেন্স লিখলাম, দিয়ে ক্যাশ টাকা ক্রেডিটে কত টাকা? 300 টাকা, এই যে ক্রেডিট পাশে 300 টাকা বসে দিলাম। এবার ব্যালেন্স করো, দেখো ডেবিট পাশে বেশি না ক্রেডিট পাশে বেশি? দেখো ডেবিট পাশে বেশি, 3000, 4600 টাকা, এই 4600 টাকা ক্রেডিট পাশে দিয়ে দাও, দিয়ে এই দুটো যোগ করো, 900 টাকা হয়। তাহলে ব্যালেন্স কত? ব্যালেন্স সিডি, সর্বশেষে যেটা থাকে সেটা সিডি, সর্বপ্রথমে যেটা থাকে সেটা বিডি। এই 3700 টাকা বের হলো ব্যালেন্সিং ফিগার, এটা হচ্ছে সিডি, ব্যালেন্স সিডি। এটা হচ্ছে শেষ তারিখে হয়। আর এবার এই সিডিটাকেই পরের মাসে নিয়ে যেতে হবে, ঠিক আছে? অর্থাৎ এটা ছিল মার্চ মাস, তাহলে দেখো এপ্রিল মাসের 1 তারিখ, আর 1 তারিখে সবসময় ব্যালেন্স বিডি হয়, এই যে ব্যালেন্স বিডি। তাহলে এই 37,700 টাকা ব্যালেন্স সিডি ছিল, সেটা ব্যালেন্স বিডি হয়ে গেলো 37,000 টাকা। এটা ছিল ক্রেডিটে, হয়ে গেল ডেবিটে। আর ডেবিটে যদি এই ভাষে যদি ব্যালেন্স হতো, তাহলে লিখতাম ক্রেডিটে, ক্রেডিট অংশে। আশা করছি টি শকের মাধ্যমে শুধু ক্যাশের ব্যালেন্স নয়,
যদি বলতো রেন্ট রেভিনিউ, রেন্ট এক্সপেন্স বা স্যালারি এক্সপেন্স, যে কোনো জিনিসেরই টি অ্যাকাউন্টের মাধ্যমে ব্যালেন্স বের করতে হবে, তোমরা বের করতে পারবে ঠিক এইভাবেই। চলো পরের অঙ্কটা দেখি। পরে আরও একটু অঙ্ক দেখা যাচ্ছে, দেখো। দ্য ইনকাম স্টেটমেন্ট অফ খান ব্রাদার ফর দ্য মান্থ অফ ডিসেম্বর 2015 শোজ নেট ইনকাম অফ টাকা 1400 টাকা বেসড অন সার্ভিস রেভিনিউ টাকা 5500, স্যালারিজ অ্যান্ড ওয়েজেস এক্সপেন্স 2300, সাপ্লাইজ এক্সপেন্স 1200 অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্স 600 টাকা। ঠিক আছে, এই টাকাগুলো দেওয়া রয়েছে। ঠিক আছে, কবেকার? ডিসেম্বর 2015 সালের, হ্যাঁ, ডিসেম্বর মাসের। কার বলো তো? খান ব্রাদারের ইনকাম স্টেটমেন্টের এই তথ্যগুলো দেওয়া রয়েছে। কী কী দেওয়া রয়েছে আমি এটা বাংলায় বলে দিই। ইনকাম দেওয়া রয়েছে দেখো 1400 টাকা, বেসড অন সার্ভিস রেভিনিউ, সেবা আয় দেওয়া রয়েছে 5500, স্যালারিজ এবং ওয়েজেস বেতন এবং মজুরি দেওয়া রয়েছে 2300, সাপ্লাইজ এক্সপেন্স সাপ্লাই খরচ দেওয়া রয়েছে সম্ভার খরচ 1200, ইউটিলিটি এক্সপেন্স অর্থাৎ গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানি বিল 600 টাকা। এখন দেখো তার সাথে কিছু আরও ফলোয়িং তথ্য দেওয়া রয়েছে, সেগুলো কী কী? ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড ডিউরিং ডিসেম্বর অফ টাকা 400 টাকা ওয়াজ অমিটেড, অর্থাৎ ইন্স্যুরেন্স বিমা কিছু খরচ হয়ে গেছে, হ্যাঁ, ডিসেম্বর মাসে, যেটা লিখতে পারোনি, অমিটেড রয়েছে, অলিখিত রয়েছে। সাপ্লাইজ এক্সপেন্স ইনক্লুডস 250 টাকা অফ সাপ্লাইজ দ্যাট আর স্টিল অন হ্যান্ড অ্যাট, অর্থাৎ সাপ্লাই এক্সপেন্সের হাতে কিছু রয়ে গেছে, সাপ্লাইজ কত টাকা? 250 টাকা। ঠিক আছে। ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট অফ টাকা 150 টাকা ওয়াজ অমিটেড, অর্থাৎ অবচয় খরচ কিসের? ইকুইপমেন্টের উপরে, সরঞ্জামাদির অবচয় খরচ কিছু অমিটেড রয়েছে 150 টাকা, অলিখিত রয়েছে। অ্যাক্রুড মানে বকেয়া, বাট আনপেইড অপরিশোধিত রয়েছে। স্যালারিজ অ্যান্ড ওয়েজেস অ্যাট ডিসেম্বর 31 টাকা 300 ওয়ার নট ইনক্লুডেড, অর্থাৎ বেতন বকেয়া রয়েছে 300 টাকা, যেটা লেখা হয়নি, নট ইনক্লুডেড, লেখা হয়নি। সার্ভিসেস পারফর্মড বাট আনরেকর্ডেড, অর্থাৎ কি সেবা তুমি দিয়েছো, পারফর্ম করেছো, কিন্তু লেখনি। ঠিক আছে, আনরেকর্ডেড রয়েছে, পেলেও লেখনি অথবা পাওনি, যে কোনো একটা হতে পারে, কিন্তু তুমি সেবা দিয়েছো, সেটা হচ্ছে আনরেকর্ডেড রয়েছে। টোটাল 650 টাকা। এখন কি করতে হবে? প্রিপেয়ার এ কারেক্ট ইনকাম স্টেটমেন্ট ফর ডিসেম্বর 2015 সালের। এখন তোমাকে একটা শুদ্ধ আয় বিবরণী প্রস্তুত করতে হবে। চলো আমরা ব্যাপারটা, অঙ্কটি সলিউশন করি। দেখো অঙ্কে কোম্পানির নাম ছিল খান ব্রাদার্স, আর কারেক্ট ইনকাম স্টেটমেন্ট করতে বলেছে, অর্থাৎ সঠিক আয় বিবরণী প্রস্তুত করতে হবে। কবে? ফর দ্য ইয়ার এন্ডেড 31শে ডিসেম্বর। ডিসেম্বরের অঙ্কটা ডিসেম্বর মাসেরই অঙ্ক ছিল, এই যে ফর দ্য মান্থ অফ ডিসেম্বর মাসের অঙ্ক 2015 সালের, তাহলে সে মাথায় সে তারিখটা লিখতে হবে। এবার কারেক্ট ইনকাম স্টেটমেন্ট করতে হবে। আমরা জানি ইনকাম স্টেটমেন্টে শুধু আয় এবং ব্যয়গুলো আসে, সম্পদ, দায় এসব কিছুই আসবে না। আয়, এই যে আয় থাকলে আয়ের অগ্রিম, তারপর ব্যয় থাকলে ব্যয়, যে সকল বকেয়া ব্যয়, এইগুলোই আসে। ঠিক আছে, অগ্রিম আয়, বকেয়া খরচ, এইগুলো এর সাথে যোগ বিয়োগ হবে, হয়ে সঠিকটা হয়ে যাবে। এখন দেখো রেভিনিউ আমাদের প্রথমে কত টাকা দেওয়া ছিল, খেয়াল করো অঙ্কে। এই যে সার্ভিস রেভিনিউ 5500 টাকা, অর্থাৎ আয় থেকে ব্যয় বাদ দিতে হবে। তাহলে এই যে রেভিনিউ 5500 টাকা ছিল, কিন্তু কিছু আয় বকেয়া ছিল, সেটা কোথায়? দেখো এই যে সি অপশনে খেয়াল করো, সি নয়, ই অপশনে, যে সার্ভিস পারফর্ম বাট আনরেকর্ডেড, অর্থাৎ কিছু সেবা তুমি দিয়েছিলে কিন্তু টাকাটা লেখুনি, আনরেকর্ডেড। তাহলে এখন লিখে ফেলো, যোগ করে ফেলো 650 টাকা। এই যে অ্যাক্রুড মানে বকেয়া রেভিনিউ কিছু টাকা, 650 টাকা তুমি পেয়ে গেলে। তাহলে এটা হলো তোমার টোটাল আয়, 5500 যোগ 650 মানে 6150 টাকা টোটাল আয়। এখন আয় থেকে ব্যয়গুলো বাদ দিয়ে দিতে হবে। দেখো ব্যয় কী কী ব্যয় ছিল, খেয়াল করো তো। প্রথমে ব্যয় ছিল কি? স্যালারিজ অ্যান্ড ওয়েজেস এক্সপেন্স 2000, স্যালারিজ অ্যান্ড ওয়েজেস এক্সপেন্স ছিল 2300 টাকা, এই যে 2300 টাকা। ঠিক আছে, ডি অপশনে দেখো স্যালারিজ অ্যান্ড ওয়েজেস কী ছিল? অ্যাক্রুড বাট আনপেইড স্যালারিজ অ্যান্ড ওয়েজেস ডিসেম্বর 31 অফ টাকা 300 টাকা স্যালারিজ, অর্থাৎ বেতন বকেয়া ছিল 300 টাকা, বকেয়া থাকলে যোগ করতে হয়, 300 টাকা যোগ করে দিলাম, তাহলে 2300 যোগ 300 2600 হলো। এরপরে দেখো তো আরেকটা খরচ কী ছিল? ওয়েজেস অ্যান্ড এক্সপেন্স 2300 টাকা নেওয়া হয়েছে। সাপ্লাইজ এক্সপেন্স ছিল 1200 টাকা, এই যে সাপ্লাইজ এক্সপেন্স আমরা 1200 টাকা নিলাম। বি অপশানে দেখো সাপ্লাইজ এক্সপেন্সের ওপরে কী ছিল? সাপ্লাইজ এক্সপেন্স ইনক্লুডেড টাকা 250 টাকা অফ সাপ্লাইজ নট আর
দুঃখিত, দ্যাট আর স্টিল অন হ্যান্ড, হাতে রয়েছে। তাহলে খরচের যে অংশটা হাতে থাকে এটা বাদ দিয়ে দিতে হয়, তাই তো? 250 টাকা বাদ দিয়ে দাও। হ্যাঁ, তাহলে তো 1200 টাকা থেকে 250 বাদ দিলে 950 টাকা থাকে, ঠিক আছে? এরপর আসো আরও কী কী খরচ ছিল সেগুলো একবার দেখি। ওপরের দিকে খেয়াল করলে বের হয়ে যাবে। ইউটিলিটিস এক্সপেন্স ছিল 600 টাকা, সেই ইউটিলিটিস এক্সপেন্স 600 টাকা, এর সাথে কোনো সমন্বয় ছিল না, সরাসরি বসে গেল। ইন্স্যুরেন্স এক্সপেন্স ছিল, দেখো এখানে খেয়াল করো, ইউটিলিটিস এক্সপেন্স সরাসরি বসে যাবে, সমন্বয় নেই। ইন্স্যুরেন্স এক্সপেন্স দেখো এতে ছিল, ইন্স্যুরেন্স এক্সপেন্স এক্সপায়ার হয়ে গেছে মানে খরচ হয়েছে, সেটা কত টাকা ছিল দেখো তো, 400 টাকা। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স 400 টাকা, ঠিক আছে? এরপর আসো অপশন সিতে, দেখো আরও একটা খরচ ছিল, ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট, অর্থাৎ সম্পদের খরচ, সম্পদের অবচয় হয়েছে, ইকুইপমেন্ট সরঞ্জামাদির অবচয় হয়েছে, এটা খরচ। কত টাকা? 150 টাকা লেখা হয়নি, সেই 150 টাকা লিখতে হবে। এখন এই খরচগুলো সব যোগ করে দিলে দেখো কত হয়, 4700 টাকা হয়। তাহলে আমার সব আয় মিলে হয়েছিল 6150, সব খরচ মিলে হয়েছে 4700 টাকা। এখন তাহলে আয় থেকে এই ব্যয়গুলো বাদ দিলে নিট ইনকাম বের হয়ে যাবে 1450 টাকা। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছ। আশা করছি এই অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছ, বাসায় সবাই করবে। প্রশ্নটা ভালো করে দেখো। ওকে, আমি উত্তরটা আরও একবার দেখানোর চেষ্টা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজ এ পর্যন্তই।